আমরা খুব বিপদে পড়েছি চাচা। এখানে আসা মাত্রই আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, একদমই স্টার্ট নিচ্ছে না। আসলে দাদা। থাক, বলতে হবে না, থাকার জন্য জায়গা চাই তো। হ্যাঁ চাচা, আজ রাতটা থাকার জন্য যদি একটু ব্যবস্থা করে দিতেন। এত বড় বাড়ি, কোথাও না কোথাও তো একটা রুম ফাঁকা থাকবে। একটা না বাপু, এই যে বাসাটা দেখছো, এটা পুরোটাই ফাঁকা পড়ে আছে। কিন্তু এত বড় বাড়ি, একটা মানুষও নেই কেন? একজন আছে বাপু। রতন, মণিমা বলুন। ওদের ভেতরে পাঠিয়ে দাও। আর একটা কথাও বাড়াতে চাই না বাপু, এই বাড়িতে যদি থাকো অনেক নিয়ম কানুন মেনে চলতে হবে। যদি না মানো তাহলে তোমাদের অনেক বড় বিপদ হতে পারে। আমরা আপনার সব নিয়ম মানব, শুধু আজকের রাতটা থাকতে দিন। শুনেছ তো, এই বাড়িতে থাকতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। হ্যাঁ মণিমা, আমাদের শুধু বলে দিন, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই থাকব। এই ঘরে কোনো অগ্নিকাণ্ড ঘটানো যাবে না, মানে আগুন জ্বালানো যাবে না কিন্তু। ওকে মণিমা, আমরা এই বাসায় কখনো আগুন জ্বালাবো না। রাত 12টার আগে লাইট অফ করে ঘুমিয়ে থাকতে হবে, 1 মিনিটও যাতে দেরি না হয়। তাই হবে, আমরা 12টার আগে ঘুমিয়ে পড়ব। ঘুমানোর পর অস্বাভাবিক কিছু মানুষের কান্নার শব্দ শুনতে পেতে পারো, এমনকি তোমাদের মনে হতে পারে ওই রুমে কেউ আছে, কিন্তু তাতেও তোমরা যেন কেউ সাড়া না দাও। আর ওই যে ওই রুমটা দেখছো, হ্যাঁ মণিমা, ওই রুমের দরজাটা দেখতে পাচ্ছ? রাত্রেবেলা তোমরা কেউ ওই দরজাটার সামনে অবধিও যাবে না, এমনকি তোমাদের ছায়াও যেন ওই দরজাটার উপর না পড়ে। কেন মণিমা, এই রুমে কি আছে? এটা একটা বন্ধ সমাধি, গত 1 যুগ ধরে বন্ধ আছে। আজ পর্যন্ত এই ঘরটা খোলার সাহস কারো হয়নি, আর তোমরাও খুলতে যাবে না। অয়ন্তী আর বিকাশ এক প্রকার ভয় পেয়ে যায় মণিমার এরকম অদ্ভুত টাইপের কথা শুনে। বাড়িটা কি অদ্ভুত, তাই না? মাত্র 1 রাত থাকবো, তার জন্য কত নিয়ম কানুন। আরে বাদ দাও এসব, এত রাতে মাথা গোজার জায়গা পেয়েছি, এটাই অনেক বেশি। কিন্তু আমরা রাতে খাবো কি? হঠাৎ কে যেন দরজা নক দিল। এত রাতে আবার কে আসলো? আচ্ছা দাঁড়াও, দেখছি আমি। এই নিন বাবু, এখানে কিছু পাউরুটি আছে, ক্ষুধা লাগলে খেয়ে নেবেন। জানেন তো এই বাড়িতে আগুন জ্বালানো একদম নিষেধ, তাই রাতে কিছু রান্না করতে পারবেন না, তাই ক্ষুধা পেলে এটা খেয়ে নেবেন। এত রাতে খাবার? আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আগামীকাল দেখা হবে, নিজের খেয়াল রাখবেন। বিকাশ আর অয়ন্তী রাতের খাবার শেষ করে লাইট অফ করে 12টার আগেই শুয়ে পড়ল। কিন্তু 12টা 1 মিনিটে সেই বন্ধ রুমটা থেকে একটি মেয়ের কান্নার শব্দ ভেসে আসতে থাকে। কান্নার শব্দ পেয়ে বিকাশের ঘুম ভেঙে যায়। এ কি, কান্নার শব্দ আছে কোথা থেকে?
বিকাশ বিছানা থেকে উঠে বসতেই একটু দূরেই দেখতে পেল সাদা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এ কি, ওখানে দাঁড়িয়ে আছে কে? আপনি কথা বলছেন না কেন? বিকাশ ভয় পেয়ে তড়িঘড়ি করে লাইটটা অন করলো, আর সাথে সাথেই অভয়বটা হাওয়ার সাথে মিলে গেল। কিন্তু বিকাশ দেখতে পেল তার কাছে অয়ন্তী নেই। অয়ন্তী অয়ন্তী কোথায় গেল? ও তো আমার সাথেই ঘুমিয়েছিল। অয়ন্তী, অয়ন্তী কোথায় তুমি? এ কি, এত রাতে কোথায় গেল মেয়েটা? কিন্তু আমাকে না বলে কোথায় বা যাবে? বিকাশ অয়ন্তীকে খুঁজতে লাগলো। অয়ন্তী, অয়ন্তী কোথায় তুমি? আরে বিকাশ, এই তো এখানে আমি। আরে কোথায় গিয়েছিলে তুমি? বিকাশ, আমি ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুমে? তাহলে ওখানে ওটা কে ছিল? কোথায়? কি বলছো তুমি? অয়ন্তী, আমি এখানে যেন কাকে দেখেছি, সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে। আরে কি বলছো বিকাশ, এখানে সাদা পোশাক পরা কে আসবে? তুমি মনে হয় ভুলভাল কিছু দেখেছো। চলো চলো শুয়ে পড়ি। তাছাড়া মণিমা বলেছিল 12টার পরে লাইট অফ রাখতে, আর এখন তো প্রায় 1টা বাজে। হ্যাঁ চলো শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। তারা দুজনে আবার শুয়ে পড়ল। কিন্তু বিকাশের মনে যেন সন্দেহ রয়েই গেল, কারণ সে সাদা পোশাক পরা ওই অভয়বটাকে নিজ চোখে দেখেছে। অয়ন্তী ঘুমিয়ে আছে, তাদের রুমের ভিতরে কয়েকটা ভয়ঙ্কর আত্মা তাদের দিকে আসছে। এটা দেখে বিকাশ হকচকিয়ে গেল। বিকাশ কি করবে বুঝতে পারছে না, আর অয়ন্তী মেয়ে মানুষ, এগুলো দেখলে ভয় পাবে। তাই অয়ন্তীকে বিকাশ আর কিছু বলল না। একটু পরেই সেই বন্ধ রুমটা থেকে গুনগুন করে একটি আওয়াজ ভেসে আসলো বিকাশের কানে। মনে হলো বন্ধ রুমটার ভিতরে কেউ কিছু একটা অনুশীলন করছে। বিকাশ কৌতূহলবশত উঠে সেই রুমটার দিকে গেল। কি হচ্ছে এখানে? যাব নাকি যাব না? কিন্তু মণিমা তো বলেছিল এই রুমটার সামনে না আসতে, কিন্তু হচ্ছেটা কি এখানে? মনে হচ্ছে কেউ মন্ত্র পাঠ করছে। আর কেই বা মন্ত্র পাঠ করবে? রতন চাচা তো বলেছিল এই বাড়িতে কেউ থাকে না। তাহলে এই বন্ধ সমাধিতে কে ঢুকেছে? না, একবার তো দেখতেই হয়। বিকাশ মণিমার নিষেধ অমান্য করে ছুটে গেল সেই বন্ধ সমাধির গেটের সামনে। বিকাশ দরজার ফাঁক দিয়ে একটু তাকাতেই দেখল কয়েকটা কালো কাক এদিক ওদিক ছুটোছুটি করছে। আর রুমের ঠিক মাঝখানে একটা পুরনো মূর্তি রেখে কেউ একজন শয়তানের উপাসনা করছে। সেটা আর কেউ না, যে এই রুমটাকে বন্ধ সমাধি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল সেই মণিমাই এখন রুমের ভিতরে শয়তানের পুজো করছে। এটা দেখে বিকাশ হকচকিয়ে গেল। এ কি, মণিমা এসব কি করছে? কিন্তু মণিমা তো বলেছিল এই রুমটা নাকি বন্ধ সমাধি, আর মণিমা নিজেই সেই বন্ধ সমাধির ভিতরে পুজো করছে। না না, এখানে থাকা যাবে না। বিকাশ তড়িঘড়ি করে বেরিয়ে আসতে চাইল, কিন্তু হঠাৎ এ কি, আমার পা ধরল কে? ছাড়ুন বলছি, আমাকে ছেড়ে দিন। মণিমা, মণিমা, আমি কিছু দেখিনি, আমাকে ছেড়ে দিন। বলেছিলাম না এই রুমের আশেপাশে আসবে না। কেন এসেছিস? কেন এসেছিস বল, বল এখানে কেন এসেছিস? মণিমা, আমাকে মাফ করে দিন, আমি না বুঝে ভুল করেছি। আমার এই উপাসনাগারে একবার যে দেখে তাকে তো মরতেই হবে। তোকে না মারলে আমার এত দিনের তন্ত্র সাধনা যে বিফলে যাবে। তোকে তো মরতেই হবে।
আসলে মণিমা তার অপশক্তি বৃদ্ধি করার জন্য শয়তানের পুজো করত, আর তিনি চাইতেন না যে তার এই উপাসনার কথা বাহিরের জগতের কেউ জানতে পারুক। তাই তার এই পূজার মণ্ডপ একবার যে দেখে সে আর কোনোদিন বেঁচে থাকতে পারে না, তাকে মরতেই হবে। একটু পরে অয়ন্তীর ঘুম ভেঙে যায়। এ কি, বিকাশ কোথায়? বিকাশ, বিকাশ কোথায় তুমি? বিকাশ, বিকাশ, আমি অয়ন্তী বলছি, কোথায় তুমি? বিকাশকে খুঁজতে খুঁজতে অয়ন্তী সেই বন্ধ সমাধির কাছে চলে গেল। আর সে বন্ধ সমাধির কাছে দেখতে পেল একটা জবাই করা কালো কাক মরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এটা দেখে অয়ন্তী বুঝতে পারল এই বন্ধ ঘরে আসলে ভালো কিছু হচ্ছে না। অয়ন্তী ভয় পেয়ে সেই রুম থেকে দূরে সরে আসে। ঠিক তখনই রতন চাচার সাথে দেখা হয়। রতন চাচা, এসব কি হচ্ছে? বিকাশকে কোথাও দেখতে পাচ্ছি না, আর ওই সমাধির পাশে একটা কালো কাক মরে পড়ে আছে। এসব কি হচ্ছে আমাদের সাথে? বিকাশ আর কোনোদিন ফিরে আসবে না। বিকাশকে ওই সমাধির ভিতরে শয়তান জিঙ্কুসের নামে বলি দেওয়া হয়েছে। মানে কি বলছেন এসব চাচা? হ্যাঁ, ঠিকই বলছি। মণিমা একজন মানুষকে আর একটা কালো কাককে একসাথে শয়তানের জিঙ্কুসের নামে বলি দেয়। তারপর মানুষ আর কাকের দুটো আত্মাকে এক খাঁচায় বন্দি করে, আর সেটা দিয়ে তার তান্ত্রিক শক্তি বৃদ্ধি করে। আর তুমি যদি তোমার জীবন নিয়ে বাঁচতে চাও, তাহলে ভোরে সূর্যের আলো এই বাড়ির দরজায় পড়ার আগে তুমি এই বাড়ি ত্যাগ করো। কারণ আগামীকালে সূর্যের আলো ফোটার সাথে সাথে এই বাড়ির প্রধান দরজা বন্ধ হয়ে যাবে, এবং সেটা সামনের পূর্ণিমার চাঁদের আলো জাগ্রত হওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে। যেদিন পূর্ণিমা রাতের বাঁকা চাঁদ মাঝ আকাশে থাকবে, তখন এই বাড়ির প্রধান দরজা খোলা হবে। কি বলছেন এসব? কিন্তু আমি বিকাশকে ছাড়া এই বাড়ি থেকে যাব না। প্রয়োজনে আমিও শয়তান জিঙ্কুসের নামে নরবলি হব, তবু আমি বিকাশকে ছাড়া এই বাড়ি থেকে যাব না। সিদ্ধান্ত তোমার। আজ অমাবস্যা থেকে আগামী পূর্ণিমা পর্যন্ত এই বাড়ির সবকিছু বন্ধ থাকবে। আর একদিন মণিমা শয়তান রাত জাগবে, সেখানে গিয়ে আরো তন্ত্র শক্তি লাভ করবে। তারপর আগামী পূর্ণিমায় আবার এই পৃথিবীতে ফিরে আসবে। মণিমা কেন এই শয়তান জিঙ্কুসের পুজো করছে? কেন এই অপশক্তির উপাসনা করে আমাদের মতো মানুষের ক্ষতি করছে? মণিমা চাইলেও এখান থেকে বেরোতে পারবে না, কারণ সে শয়তানের সাথে চুক্তিবদ্ধ। চুক্তিবদ্ধ মানে? হ্যাঁ, চুক্তিবদ্ধ। মণিমা শয়তানের সাথে চুক্তি করেছে, আর চুক্তি অনুযায়ী শয়তান জিঙ্কুস মণিমার অপশক্তি বাড়িয়ে দেবে। বিনিময় মণিমা যতদিন বেঁচে থাকবে, ততদিন শয়তান জিঙ্কুসের উপাসনা করা যেতে হবে। আর প্রতি অমাবস্যা রাতে একজন করে নর মানুষ বলি দিতে হবে। আর মণিমা যদি এই চুক্তি থেকে একবার বেরিয়ে আসে, তাহলে সে খুব ভয়ঙ্কর ভাবে মারা যাবে। কিন্তু এই অপশক্তি ব্যবহার করে কি কি করা যায়? সে অনেক কিছু করা যায়। তোমার মন যা চাইবে তাই করতে পারবে শয়তান জিঙ্কুসের অপশক্তি ব্যবহার করে। আচ্ছা, এই শয়তান জিঙ্কুসের সাথে মণিমার পরিচয় কিভাবে জানতে পারি চাচা? সে অনেক কথা। বলেন না চাচা, আমাকে যে শুনতেই হবে। আসলে মণিমার দাদা ছিল তান্ত্রিক গুরু। মণিমার পূর্বপুরুষরা সবাই ছিল শয়তান জিঙ্কুসের পূজারী, আর তার বংশের শেষ কন্যা সন্তান ছিল মণিমা। তাই তার দাদা মণিমাকেই বেছে নিয়েছিল শয়তানের পুজো করার জন্য। এরপর ধারাবাহিকভাবে তার দাদার কাছ থেকে তন্ত্র শক্তি লাভ করে মণিমা, আর কালের পরিবর্তনে মণিমা হয়ে ওঠে এক ভয়ানক তন্ত্র শক্তির অধিকারী।
কিন্তু শয়তানের উপাসনা করার জন্য তার দাদা মণিমাকে বেছে নিয়েছিল কেন? কারণ মণিমার জন্ম হয়েছিল অমাবস্যা রাতের প্রথম প্রহরে। আর অমাবস্যা রাত এমন একটি রাত যে রাতে সমস্ত প্রকার ঘুমন্ত শয়তান জাগ্রত হয়, পুরো পৃথিবী অপশক্তির ছায়ায় ঢেকে যায়। আর সেই রাতেই জন্ম হয়েছিল মণিমার, যার কারণে শয়তানের পূজারী হিসাবে তাকেই বেছে নেওয়া হয়। ঠিক আছে, আজ আমি আসি, তুমি ঘুমিয়ে পড়ো। অয়না তার বেডরুমে চলে গেল। কি করব আমি এখন? আগামীকাল সূর্যাস্তের সাথে এই বাড়ির সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে কি আমি এখানেই মারা যাব? না 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 না, কি ভাবছি এসব? পরের দিন সূর্যাস্তের সাথে সাথে বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে যায়। সেদিন সন্ধ্যাবেলা রতন চাচা অয়ন্তীর খবর নিতে আসে। এসে দেখে অয়ন্তী একটা পুরনো লাইব্রেরিতে কিসের জন্য একটা বই পড়ছে এবং রতন চাচাকে দেখে সাথে সাথে বইটা সরিয়ে ফেলে। চাচা, আপনি এখানে? সবকিছু ঠিক আছে তো? জি চাচা, ঠিক আছে। ঠিক পরের দিন রাতে রতন চাচা আবারও অয়ন্তীর ঘরে আসে। এবং আজকেও দেখে অয়ন্তী আরেকটা বই পড়ছে। আর এটা দেখে রতন চাচার মনে কিছুটা সন্দেহ হলো এবং সে বলেই বসলো, তুমি এখান থেকে চলে গেলে না কেন? কি উদ্দেশ্য নিয়ে পড়ে আছো এখানে? আমাকে সবকিছু খুলে বলো, না হলে তোমার বিপদ হবে। চাচা, আমি শয়তান জিঙ্কুশের পূজা করতে চাই। আরে কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? শয়তান জিঙ্কুশের পুজো যারা একবার করেছে তাদের শেষ পরিণতি খুব খারাপ হয়েছে। আসলে অয়ন্তী ওই পুরনো লাইব্রেরিতে বইগুলো পড়ার পরে হঠাৎ পরিবর্তন হয়ে যায় এবং সে শয়তান জিঙ্কুশের পুজো করতে চায়। অয়ন্তী প্রথম দিনে নরবলি নামের একটি বই পড়েছিল। সেখান থেকে জানতে পেরেছে শয়তান জিঙ্কুশের নামে যদি কাউকে বলি দেয় তাহলে সেটা যেন তার রক্তের কেউ হয়, যার অর্থ মণিমা যদি কাউকে বলি দিতে চায় সেই মানুষটা অবশ্যই মণিমার রক্তের কেউ হতে হবে। আর যদি মণিমা নিজের রক্তের কাউকে ছাড়া অন্য কাউকে বলি দেয় তাহলে মণিমার অপশক্তি নষ্ট হয়ে যাবে এবং শয়তান জিঙ্কুশ মণিমাকে মেরে ফেলবে। আর এখান থেকে অয়ন্তী বুঝতে পারে বিকাশকে মণিমা বলি দিতে পারেনি, কারণ বিকাশ মণিমার রক্তের কেউ না, সুতরাং বিকাশ এখনো বেঁচে আছে। অয়ন্তী, তুমি এই পথে যেও না, আমি তোমার ভালোর জন্য বলছি। রতন চাচা, আমি যা জানি তা আপনি জানেন না। এই কথা শুনে রতন চাচা অবাক হয়ে যায়। মানে কি বলতে চাইছো তুমি? আমি শয়তান জিঙ্কুশের সাথে চুক্তি করতে চাই। কিন্তু চুক্তি করতে হলে তো আগে তার উপাসনা করতে হবে তোমাকে, আর তার উপাসনা করার জন্য তুমি যোগ্য কিনা সেটা দেখতে হবে। কিভাবে বুঝবো আমি তার উপাসক হতে পারবো কিনা? শয়তান জিঙ্কুশের কালো পাথরের ওপর তোমার ডান হাত রাখতে হবে। হাত রাখার পর যদি তোমার কপালের ঠিক মাঝখানে শয়তান জিঙ্কুশের প্রধান চিহ্ন ভেসে ওঠে তাহলে তুমি তার উপাসক হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তাই হবে। আমি এই পরীক্ষার জন্য প্রস্তুত। আগামীকাল সূর্য ডোবার সাথে সাথে এই পরীক্ষা তোমাকে করতে হবে। এই কালো পাথরে হাত রাখো। যদি তুমি শয়তান জিঙ্কুশের উপাসক হিসেবে যোগ্য হও তাহলে তোমার কপালের ঠিক মাঝখানে শয়তান জিঙ্কুশের প্রধান চিহ্ন ভেসে উঠবে, আর তখন তুমি পৃথিবীর সবচেয়ে বড় অপশক্তির অধিকারী হতে পারবে। আর যদি তুমি উপাসক হিসেবে যোগ্য না হও তাহলে সাথে সাথে তোমার রক্ত বমি হবে এবং তুমি এখানেই মারা যাবে। আপনি শুরু করুন চাচা। আমার বিশ্বাস আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হব অথবা মারা যাব। কালো পাথরে হাত রাখো।
জয়ন্তী, তোমার নিঃশ্বাস বন্ধ রাখো। বন্ধুরা, এটা হচ্ছে এই গল্পের প্রথম পর্ব। জানোই তো, আমরা খুব কষ্ট করে তোমাদের জন্য গল্প তৈরি করি, তাই গল্পটা দেখার পর অবশ্যই একটা কমেন্ট করবে। তোমাদের যদি বেশি বেশি কমেন্ট পাই, তাহলে আমাদের টিম এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে কাজ করবে।